নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সুদখোর ইউনূসের জঙ্গি সরকারকে সবক শেখালো ভারত সরকার। ভারত সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ট্রান্সশিপমেন্ট বাতিল, ভারতবর্ষের বন্দর বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য আর ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে যেতে পারবে না। 2020 সালের জুন মাস থেকে এই সুবিধা বাংলাদেশ পাচ্ছিল, অর্থাৎ বাংলাদেশের যে সমস্ত পণ্যকে এক্সপোর্ট করা হয় ইউরোপে আমেরিকায়, সেই পণ্য সরাসরি সড়কপথ দিয়ে চলে আসতো ভারতের বিমানবন্দর এবং জলবন্দরে, সেখান থেকে সেগুলো এক্সপোর্ট হতো। বিশেষ করে আসতো দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদের যারা রপ্তানির সঙ্গে যুক্ত তারা দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়েছিলেন যে বাংলাদেশি পণ্য এত আসে, কার্গো ফ্লাইট বুক হয়ে যায়, ভারতের রপ্তানিকারীরা সমস্যার মুখে পড়েন, বিমান সংস্থাগুলো বাড়তি মসুল চায়, সুতরাং এই প্রতিযোগিতার আবহে তারা সমস্যার মুখে পড়েন। দেখুন, ভারত ও বাংলাদেশের সম্পর্কের যখন সোনালী অধ্যায় ছিল তখন ভারত সরকার শেখ হাসিনার সরকারকে এই সুবিধা দিয়েছিল, ট্রান্সশিপমেন্টের সুবিধা। যদিও রণধীর জয়সওয়াল বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়ে দিয়েছেন যে নেপাল এবং ভুটান এই সিদ্ধান্তের ফলে এফেক্টেড হবে না, কারণ নেপাল এবং ভুটান সত্যিকারের ল্যান্ডলকড। WTOর নীতি অনুযায়ী ল্যান্ডলক কান্ট্রি অন্য কোনো দেশ থেকে যদি পণ্য আনতে চায়, তার প্রতিবেশী দেশ তখন তাকে একটা গেটওয়ে দেয়। আমরা তো WTOর স্বাক্ষরকারী, তাই আমরা এই সুবিধাটা অবশ্যই নেপাল ভুটানকে দেব এবং বাংলাদেশের পণ্য নেপাল ভুটানে যেতে পারবে। কিন্তু নেপাল ভুটানে কতটা বাংলাদেশের পণ্য চায়? তার থেকে 20-25 গুণ বেশি পণ্য বাংলাদেশ এক্সপোর্ট করে ইউরোপ এবং আমেরিকায়, বিশেষ করে বস্ত্র, অ্যাপারেল ইত্যাদি। $50 বিলিয়ন রপ্তানি করে বাংলাদেশ আয় করে। লক্ষ্যমাত্রা হাসিনা নিয়েছিলেন $100 বিলিয়ন। ক্ষমতার পরিবর্তনের পর বাংলাদেশে বস্ত্র শিল্পের সমস্যা বেড়েছে, অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, বেতন দিতে পারছেন না মালিকরা। ভিয়েতনাম বাংলাদেশের জায়গাটা দখল করেছে, আমাদের কোয়েম্বাটুর এবং কি উত্তরপ্রদেশেও এই বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর বরাত বাড়ছে, তারা প্রচুর লোক নিয়োগ করছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, জঙ্গিবাদের উত্থান, লাগাতার ভারত বিদ্বেষ পুরো পরিস্থিতিটাকে এমন ভিশিয়েট করেছে যে বাংলাদেশের সাধারণ মানুষও এই জঙ্গি সরকারের বিরুদ্ধে খড়গহস্ত, কারণ তাদের রুটি রুজিতে টান পড়ছে। ব্যবসায়ীরা বাধ্য হচ্ছেন কারখানার ঝাপ বন্ধ করতে, বেতন পাচ্ছেন না কর্মচারীরা। শুধু ইউনূস চীনে গিয়ে গর্বের সঙ্গে বললেন যে ভারত মহাসাগরের ওই অঞ্চলে তারাই অভিভাবক, বাংলাদেশ 7 সিস্টার ল্যান্ডলক, চীন ওখানে অর্থনৈতিক অঞ্চল তৈরি করুক। আবার আমাদের চিকেন নেকের অদূরে রংপুরের লালমনিরহাটে পরিত্যক্ত এয়ার স্ট্রিপে চীন এবং পাকিস্তানের সহযোগে বিমান ঘাঁটি তৈরি করতে চাইছে বাংলাদেশ, যাতে উত্তর পূর্বে ডিস্টারবেন্স ক্রিয়েট করা যায়। কিন্তু শুধু ইউনূস জানে না যে বাংলাদেশের যে কোস্টলাইন তার থেকে আমাদের কোস্টলাইন অনেক বড়। বাংলাদেশ কিন্তু 3 দিক দিয়ে ভারত দিয়ে ঘেরা, তাই চিকেন নেকের অদূরে রণসজ্জা করে ভারতকে হুমকি দেওয়ার পরিণতি যে করুণ হবে সেটা ইউনূস আস্তে আস্তে বুঝবেন। ইয়ে তো পহলা ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। এই ট্রান্সশিপমেন্ট বাতিল করা হচ্ছে এটা পহলা ঝাঁকি। খুব বার বেড়েছে ইউনূস, খুব বার। আন্তর্জাতিক স্তরের মিথ্যুক,
ওর প্রেস উইং সম্পূর্ণ কাল্পনিক কথা লিখল নিজের ফেসবুক পেজে যে শেখ হাসিনা যে সমস্ত কথা বলছেন প্রফেসর ইউনূস সম্পর্কে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি সেগুলো পছন্দ করছেন না, তিনি ইউনূসকে শ্রদ্ধা ভক্তি করেন এবং শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারত সরকার নাকি কোনো নেতিবাচক অবস্থান নেয়নি। মনের মাধুরী মিশিয়ে ইউনূসের প্রেস সচিব এই কথাগুলো বলেছেন একটাই কারণে, যে রুটলেস ওয়ান্ডার ইউনূসের শাসনকে লেজিটিমেসি দেওয়ার জন্য, যে ইউনূস যে বড় একজন রাষ্ট্রনেতা হয়েছেন এই বার্তাটা বাংলাদেশের মানুষকে দেওয়ার জন্যই সম্পূর্ণ বিভ্রান্তিমূলক অসত্য কথাটা বলেছেন এই সাফিকুল, এবং অবশ্যই ইউনূসের সমর্থন ছিল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিথ্যুক এবং বাটপার তো, ওর সঙ্গী সাথী ওর ইকোসিস্টেম ওই একই রকম হবে। আপনি ভারতের সঙ্গে বৈঠক করবেন, বলবেন সুসম্পর্ক রাখার, আপনার উপদেষ্টারা ভারত ভাঙার হুমকি দেবে, জঙ্গি জিহাদিদের জেল থেকে ছেড়ে দেবেন, কথায় কথায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিষোদ্গার করবেন, আর আমরা আঙুল চুষব। কোথায় বাংলাদেশ, কোথায় ভারতবর্ষ? চতুর্থ বৃহত্তম অর্থনীতি, 140 কোটি লোক, এত উন্নত সামরিক বাহিনী, তো আমাদের রাফাল আসছে নৌবাহিনীর জন্য। পারমাণবিক শক্তিধর দেশ, তার বিশাল বাজার, 50 কোটির উপরে গ্রেট ইন্ডিয়ান মিডল ক্লাস। আর বাংলাদেশের মানুষ জেনে রাখুন, আপনাদের দেশে মুসলমান ধর্মাবলম্বী যত মানুষ বাস করেন তার থেকে বেশি সংখ্যায় মুসলমান ধর্মাবলম্বী মানুষ ভারতে বাস করেন। বাংলাদেশে হিন্দু জনসংখ্যা 23% থেকে কমে 8%-এর নিচে নেমেছে, আর ভারতবর্ষে স্বাধীনতার পরে মুসলমান জনসংখ্যা ছিল 14%-এর একটু বেশি, সেটা প্রায় এখন 20%-এর কাছাকাছি। কারা ধর্মীয় সংখ্যালঘুদের জীবন সম্পত্তির নিরাপত্তা দেয়, এটাই হলো তার সব থেকে বড় প্রমাণ। ভারতের দিকে আঙুল তুলে কথা বলছেন, হ্যাঁ, স্পর্ধা কি? সকালবেলা ঘুম থেকে উঠে যে টুথপেস্টটা ব্যবহার করেন না, সেটাও ভারত থেকে আসে। ইউনূসের এই ভারত বিরোধিতার মধ্যেও ভারত বাংলাদেশ বাণিজ্য 17% বেড়েছে। 25,000 মেট্রিক টন চাল পাঠিয়েছি আমরা, আগামী দিনে আরো পাঠাবো। বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, আমরা সম্পর্কের সোনালী অধ্যায় চাই। কিন্তু ইউনূসের জঙ্গি সরকার, তারা বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থকে সুরক্ষিত রাখছে না, তারা জঙ্গি জিহাদিদের মতাদর্শকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য প্রাণপাত করছে। নইলে ইসরায়েলের গাজা ভূখণ্ডে আগ্রাসনের প্রতিবাদে যারা মিছিল করলেন, যারা বিক্ষোভ দেখালেন, তারা ভ্যান্ডালিজম করলেন, কেএফসি, ডমিনোস আউটলেট ভাঙচুর করলেন, বাটার দোকান গুড়িয়ে দিলেন। তৌহিদি জনতা, সঙ্গে দেখা গেছে আইসিসের ফ্ল্যাগ। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব ছবি যখন শিল্প সম্মেলন করছে অন্তর্বর্তী সরকার। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই হচ্ছে চেহারা। এই প্রেক্ষিতেই ভারত সরকার কিন্তু ইউনূসকে শিক্ষা দেওয়ার জন্য এই সিদ্ধান্তটা নিয়েছে, কারণ বড্ড বার বেড়েছে। বলছে নিজেরাই ভারত মহাসাগরের ওই অঞ্চলের মালিক, চীনকে বলছি এসো এখানে অর্থনৈতিক অঞ্চল করো। তিস্তা মহাপ্রকল্পের বরাত চীনকে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আবার এর মধ্যে ইশাকদার আসছে এবং ইউনূস তাকে কোলে নিয়ে নাচবে। বাংলাদেশ এয়ারফোর্সের লোকজন পাকিস্তানে চলে গেছে, লালমনিরহাটে পরিত্যক্ত এয়ারস্ট্রিপকে নতুন ভাবে সাজিয়ে তুলবে। চমকাবার চেষ্টা করছে ভারতকে ইউনূস, মাথা ভেঙে দিতে হবে।
বললাম না, ইয়ে তো পেলা ঝাঁকি হ্যায়, কাশি মতোরা বাকি হ্যায়। কোর্স কালেকশন করার বান্দা ইউনুস নয়। ইউনুস সেই অপশক্তি, কালো শক্তির প্রোডাক্ট, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। ওর অন্তরে ভারতের প্রতি ঘৃণা। ও দেহত্যাগ না করলে পদত্যাগ করে না। ও হচ্ছে এমন ধরনের মানুষ। সমুচিত জবাব আমরা দেব, একটা দিয়েছি, আগে আগে দেখিয়ে হতা হ্যায় ক্যা। আর আমাদের আরেকটা অ্যাপ্রিহেনশন আছে, এই যে কন্টেনার করে যে মাল বাংলাদেশ পাঠাতো ভারতের মধ্যে দিয়ে এয়ারপোর্টে, সমুদ্র বন্দরে, পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের তো সন্দেহ হচ্ছে ওই কন্টেনারে অস্ত্র থাকে কিনা। হতেই পারে ভারতে ডিস্টারবেন্স ক্রিয়েট করার জন্য বস্ত্র রপ্তানির সুযোগে অস্ত্র পাঠিয়ে দিচ্ছে। দুরাত্মার ছলের অভাব হয় না, আমরা হারে হারে জানি। তার উপর স্পর্ধা কি, চমকাচ্ছে ভারতকে। ল্যান্ডলক 7 সিস্টার, ইউনুসের বাংলাদেশ 3 দিক দিয়ে ভারত দিয়ে ঘেরা, ভুলে যাবেন না। ওর ইকোসিস্টেম, ওর স্পিন ডক্টরসরা ওকে সুপরামর্শ দিক, চোখ রাঙিয়ে লাভ নেই। আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ইউনুসকে দেখিয়ে দেব আমরা তোর জায়গাটা আমাদের পায়ের নিচে। সম্পূর্ণ অবৈধ দখলদার একটা সরকার, জঙ্গি জিহাদি মতাদর্শে দীক্ষিত, ভারতের সার্বভৌমত্বকে জঙ্গি জিহাদিদের দিয়ে চ্যালেঞ্জ জানাতে চায়। বারবার অনুরোধে আমরা বসেছিলাম, কিন্তু তারপরে ইউনুসের প্রেস সচিবের মিথ্যাচার এবং আরো নানাবিধ কারণে এবার আমাদের একটা পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। দেখি না বাংলাদেশ কি করে, আমাদের দেখতে হবে। কোর্স কালেকশন যদি বাংলাদেশ করে আমরা দেখতেই পাবো, তখন সমস্ত ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার সুযোগ থাকে। আর যদি না করে তাহলে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ভারত সরকারকে অনুরোধ করব। কারণ জঙ্গি রাষ্ট্র বাংলাদেশ, তাকে কিন্তু আর রেয়াত করা যাবে না। টেরোরিজম, এক্সট্রিমিজম এর অর্গানাইজ ক্রাইমের এপিসেন্টার হচ্ছে পাকিস্তান, তার নতুন দোসর বাংলাদেশ। পাকিস্তানের যারা বন্ধু, বিশেষ করে বাংলাদেশের মতো রাষ্ট্র, তাদের ইন্টেনশন নিয়ে আমাদের মনে সব সময় প্রশ্ন জাগে। কারণ পাকিস্তান বলেছে আমরা 1000 বছর ধরে হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করব। আর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এখন যারা আছে তারা ঘোষিত পাকিস্তানপন্থী। মুক্তিযুদ্ধে তাদের কি অবস্থান ছিল আমরা জানি। তারা যখন আস্ফালন করছে, নিষিদ্ধ হিজবুত তাহরির যখন আস্ফালন করছে, তখন এটা স্বতঃসিদ্ধ যে বাংলাদেশ পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ করছে। ইউনুসের শান্তির ললিত বাণী শোনানো আসলে একটা ভয়ঙ্কর চক্রান্তকে আড়াল করার চেষ্টা। সতর্কতা আমাদের নিতে হবে। ভারত সরকার পদক্ষেপকে আমরা স্বাগত জানাই।